বিদ্যার কাছে হাত জোড় করে রিতের জন্য বিদ্যাকে ভিক্ষে চাইল রিতের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রিতকে রিতের কাকা অপমান করলে তখন রিত বলতে থাকে, শোনো শোনো কাকাই, আমি আমি যে কেন এই বিয়েটা করছি তা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমি বিদ্যার আবদার পূরণ করতে এই বিয়েটা করছি। আমি বিদ্যার জন্য জীবনটাও দিতে পারি, আর সে আমার কাছে চেয়েছে শুধুমাত্র তার বোনকে যাতে আমি বিয়ে করি, ওর স্বপ্নটা পূরণ করি, ওর ওর এই একাডেমি বানানোটা বন্ধ করতে সাহায্য করি। তাই তাই আমি বিয়েতে রাজি হয়েছি। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি এসে বলতে থাকে, কি ব্যাপার রূপ, তুই ওকে কি বুঝাচ্ছিস ওকে? ওকে বিয়েটা করতেই হবে। তখন দেখা যায় রূপ বলতে থাকে, আচ্ছা দাদা, তুমি এতটা নিচে নামতে পারো? নিজের ছেলের ভবিষ্যৎটাও এভাবে নষ্ট করে দিচ্ছ, নিজের ছেলের ভালোবাসা এভাবে বলে দিচ্ছ নিজের স্বার্থের জন্য। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি রূপকে অপমান করতে থাকে আর বলতে থাকে, তুমি তো করো সামান্য ছাপোষা একটা চাকরি, আর সেই ওই চাকরির জন্য আমাকে বড়াই দেখাচ্ছ, আমাকে আমাকে এভাবে বুঝাচ্ছ। আমি বিজনেস করি, বিজনেসম্যান আমি, আমার বিজনেসের খাতিরে সবকিছু করতে পারি আমি। এই বলে চলে গেলে এদিকে দেখা যায় বিদ্যা বরণডালা সাজাতে থাকে আর রিতের কথা ভাবতে থাকে, যে রিতের সঙ্গে কাটানো সময়গুলোর কথা। তখন বিদ্যার অনেক অনেক কষ্ট হয়। এরপরে বিদ্যা মনে মনে বলতে থাকে, আমি আমি তো একটা অভাগা মেয়ে, যাকে আঁকড়ে ধরে থাকতে চাই সেই আমার জীবন থেকে হারিয়ে যায়। ঠিক তখনই বিদ্যার বোন এসে বলতে থাকে, কি ব্যাপার দিদিভাই, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আর তোর ফোনে তো একটি ফোন এসছে, কথা বলবি? তখন দেখা যায় ফোনটা কানে ধরলে তখন রিতের কাকা বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, তুমি এভাবে কি করে বিয়েটা দিতে পারো? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ও ফাগুনের খুড়শ্বশুর মশাই। তখন দেখা যায় রূপ বলতে থাকে, না, আমি বিদ্যার খুড়শ্বশুর মশাই। এরপরে দেখা যায় বিদ্যার সঙ্গে কথা বলে ফোন কেটে দিলে তখন তখন দেখা যায় রিতের মা বলতে থাকে, আমি বিদ্যার কাছে হাত জোড় করে বিদ্যাকে ভিক্ষে চাইবো। আমি বলবো যে আমার ছেলের জন্য আমি তোমাকে ভিক্ষে চাইছি, প্লিজ বিদ্যা, তুমি এরকম করে ফাগুনের সঙ্গে বিয়েটা দিও না। আমার বড্ড শখ ছিল যে তুমি বউ হয়ে আমাদের বাড়ির গেটে এসে দাঁড়াবে, আমি নিজ হাতে তোমাকে বরণ করে ঘরে তুলে নেব, আমার বৌমা হিসেবে আমি তোমাকে বুকে টেনে নেব। এদিকে দেখা যায় বিদ্যার মা বলতে থাকে, কি ব্যাপার, বরণডালাটা কি এখনো সাজানো হয়নি? ঠিক তখনই বিদ্যা এসে বরণডালাটা বিদ্যার মায়ের হাতে দিয়ে বলে, এই যে আপনার বরণডালা। এরপরে তখন ফাগুনের মা বলতে থাকে, বরণটা আমিই করব, আর তুমি যেন ওখানে না যেও। তুমি যদি ওখানে যাও তবে আমার মেয়েটার আগের বারও তো কপালটা পুড়েছিল, ঋত তোমার সাথেতেই সিঁদুর দিয়েছিল। তাই আমি চাইছি তুমি যেন ওখানে না যাও, বরণটা আমি নিজেই করব, কারণ ওইবার তো তুমি বরণ করেছিলে আর আমার মেয়ের বিয়েটা হয়নি। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, শুনুন, আপনি যেরকমটা ভাবছেন আমি সেরকম মেয়ে নয়, আমি কখনোই কারো ঘর ভাঙার জন্য প্রস্তুত থাকি না। আর শুনুন, আপনি ভাবছেন যে আমি বিয়েটা দিচ্ছি তার জন্য আপনার কাছে আমি মা ডাকার অধিকার চাইবো, কখনোই না, কখনোই চাইবো না আমি। ঠিক তখনই বিদ্যার কাকিমা এসে বলতে থাকে, বিদ্যা, তোমার মনে কি একটুও কষ্ট হচ্ছে না? তোমার কি রিতের জন্য একটুও কষ্ট হচ্ছে না? তুমি তো রিতকে ভালোবাসো, তাই না? তখন বিদ্যা বলতে থাকে, না না, আমি ভালোবাসবো কেন কাকিয়া, তুমি তুমি ভুল ভাবছো। আমি তো ফাগুনের সঙ্গে রিত চ্যাটার্জির বিয়ে দেবো, আমার বোনের সুখই আমার সুখ। তখন দেখা যায় বিদ্যা আরো বলতে থাকে, তোমরা চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমার ইচ্ছে শুধু ওই আমার হোস্টেল, আমার আমার মেয়েগুলো যেগুলো আমার স্টুডেন্ট যারা এত সুন্দর করে পড়াশোনা করে, তাদের নিয়েই আমার চিন্তা, আর কোনো চিন্তা নেই, আমার লাইফ নিয়ে আমার কোনো চিন্তা নেই। এরপরে দেখা যায় তখন ফাগুনের মা বলতে থাকে, প্লিজ প্লিজ তুমি আর ওর মনে যেটুকু যেটুকু রীতির জন্য ভালোবাসা আছে সেটা জাগিয়ে দিও না, প্লিজ তুমি এভাবে ওকে ওকে রাগাতে পারো না। তখন দেখা যায় ফাগুনের কাকি বলতে থাকে, শোনো দিদিভাই, তুমি মেয়েটাকে এভাবে ভেঙে দিচ্ছ কেন? তুমি তো জানো যে যে রিত বিদ্যাকে ভালোবাসে আর বিদ্যাও রিতকে ভালোবাসে, তারপরেও কেন মেয়েটার সংসার এভাবে ভেঙে দিচ্ছ বলো? তুমি তো মা। তখন দেখা যায় এদিকে এদিকে শ্রাবণ বুলডোজার নিয়েই সে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই শ্রাবণের কাকা ফোন দিয়ে বলতে থাকে, সময় হলে তোকে ফোন দেওয়া মাত্রই কাজটা শুরু করে দিবি, বুঝতে পেরেছিস? তখন শ্রাবণ বলতে থাকে, হ্যাঁ কাকাই, সবটা ঠিকঠাক ভাবেই আছে, আমি বুলডোজার নিয়ে এসে দাঁড়িয়ে আছি, তোমরা শুধুমাত্র একটি সিগন্যাল দিবে, সিগন্যাল পেলেই আমি কাজটা শুরু করে দেব। তখন কপিল বলতে থাকে, ঠিক আছে, আর যখন সিঁদুরদানটা হয়ে যাবে তোকে ফোন করা হবে, তুই সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে দিবি, যাতে বিদ্যা কোনোভাবে সুযোগ না পায় ওখানে গিয়ে এই ভাঙচুরটা আটকানো। তখন তখন এই বলে ফোনটা কেটে দিলে
গেলে তখন নিপুণ বলতে থাকে, ব্যাপারটা সুন্দর হবে না? এই কলেজটা ভেঙে পড়ে যাবে, কাল সকালে অ্যানাউন্স হবে যে এখানে বড় একটি একাডেমি তৈরি হচ্ছে। এদিকে দেখা যায় রিতের গাড়ি বিয়েবাড়িতে চলে আসলে তখন বিদ্যার মা রিতকে বরণ করতে থাকলে রিত চারপাশে বিদ্যাকে খুঁজতে থাকে। চোখ ঘুরিয়ে বিদ্যাকে খুঁজতে থাকলে কোনো জায়গায় বিদ্যাকে না দেখে হস্তদন্ত হয়ে পড়ে রিত। এরপরে দেখা যায় বিদ্যা আড়াল থেকে বরণ দেখতে থাকে আর বলতে থাকে, আমার কপালে এত সুখ সয় না, আর এই গল্পে নায়ক নায়িকার মিলন হবে না। আর আমি তো সারাটি জীবন এভাবেই থেকে যাব। তুমি না হয় সুখে থেকো। এরপরে দেখা যায় এদিকে রিক বিদ্যাকে খুঁজতে ব্যস্ত। এদিকে বিদ্যা আড়ালে দাঁড়িয়ে থেকে কাঁদতে থাকে আর নিজে কথা বলতে থাকে, আমি যখনই যাকে আঁকড়ে ধরতে চাই সেই আমার জীবন থেকে হারিয়ে যায়। আমার মা তো আমাকে জন্মের সময়ই ছেড়ে চলে গেছে, তার জন্যই তো আমি অপয়া। আর এখন আমি আপনাকেও হারিয়ে ফেললাম। আমি যার আশ্রয় নিতে চাই সেই আমাকে ধোঁকা দেয়। আর এবার তো আপনার কোনো দোষ নেই, এটা তো আমি নিজেই ইচ্ছে করে আপনাকে দূরে ঠেলে দিয়েছি। আপনি তো সবসময় আমাকে কাছে রাখতে চেয়েছিলেন, যে আমাকে এতটা ভালোবাসলো, আমি নিজের দোষে তাকে দূরে ঠেলে দিলাম। এরপরে দেখা যায় এদিকে শ্রাবণ বুলডোজারের থাকা লোকটিকে বলতে থাকে, আপনাকে কাজ শুরু করতে বললেই কাজটা শুরু করে দেবেন। এদিকে রাজদীপ চ্যাটার্জি বরণ শেষ হয়ে গেলে শ্রাবণকে ফোন দিয়ে বলতে থাকে, সবকিছু ঠিকঠাক আছে তো? এদিকটা কিন্তু বরণ হয়ে গেছে, একটু পরে বিয়েটা শুরু হয়ে যাবে। বিয়ে শুরু হয়ে গেলেই তোমার কাজটা তুমি শুরু করে দেবে। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি ভিতরে চলে গেলে তখন বিদ্যা বলতে থাকে, রাজদীপ চ্যাটার্জি কার সঙ্গে কথা বলছিলেন? তখন দেখা যায় হঠাৎ বিদ্যার বোনেরা এসে বলতে থাকে, আচ্ছা শ্রাবণকে দেখেছিস? আজকে ওর দিদির বিয়ে, ছেলেটার কি কাণ্ডজ্ঞান, এখনো এলো না। এরপরে এদিকে দেখা যায় ফাগুন ঘরে বসে আছে। ঠিক তখনই সব বোনেরা এসে বলতে থাকে, আজকে তো তোকে নিতে এসেছে, তোকে তো আর মন খারাপ করিস না, তোর বিয়েটা তো হচ্ছে, বর এসে পড়েছে, এক্ষুনি তোকে ডাকা হবে। আর বলেছে যে বেশি দেরি করা যাবে না, এক্ষুনি তোকে নিয়ে যেতে। এরপরে কপিল এসে বলতে থাকে, কি ব্যাপার ফাগুন, মন খারাপ করে বসে আছিস কেন? রেডি হয়ে নে, তোকে তো সাদনাতলায় যেতে হবে, পিঁড়ি ধরবে এখন। ঠিক তখনই পিঁড়ি নিয়ে এসে ফাগুনকে বসতে বলে। এরপরে পিঁড়িতে ফাগুন বসে পড়লে তখন সবাই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আজকে তবে বিয়েটা হচ্ছে। ঠিক তখনই যখন পিঁড়িটা সবাই ধরে তখন বিদ্যা এসে পিঁড়ির একপাশে ধরলে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় সব বোনেরা বলতে থাকে, দিদি ভাই তুই কেন পিঁড়ি ধরছিস? এটা তো ছেলেদের কাজ। তখন বিদ্যা বলতে থাকে, আমার ফাগুনের মা চেয়েছে যে আমি যাতে সঙ্গে এই বিয়েটা নিজ হাতে দিই, তাই আমি তো বরণ করতে পেলাম না, তাই আমি চাইছি যে আমি এই পিঁড়িটা ধরে ছাদনাতলাতে যাব। ছাদনাতলাতে গিয়ে রিত চ্যাটার্জির চারপাশে আমার বোনকে ঘোরাবো, নিজ হাতে বিয়েটা দেব। এরপরে দেখা যায় তখন এই কথা শুনে সব বোনেরা বলতে থাকে, এসব কি করছিস তুই? ঠিক তখনই বিদ্যার কাকি এসে বলতে থাকে, ও যা করতে চাইছে ওকে করতে দাও, তোমরা ওকে আটকিও না। এদিকে দেখা যায় রিতের চারপাশে ঘোরানোর জন্য বিদ্যা পিঁড়ি ধরে থাকলে কষ্ট পায় রিত। কষ্ট পেয়ে বলতে থাকে, বিদ্যা তুমি এতটা স্ট্রং কি করে হতে পারো? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তারপরেও তুমি কি করে এরকম করে ফাগুনের পিঁড়ি ধরতে পারো? এটা আমি কিছুতেই মানতে পারছি না বিদ্যা।